হাই, মাই নেম ইজ জেলুর রহিম। আমি ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমরা বাংলাদেশের সফল প্রযুক্তি উদ্যোক্তাদের সাথে কথা বলছি ইন্টারনেটের পাওয়ার এন্ড পসিবিলিটিস নিয়ে। আজকে আমাদের এপিসোডে আমাদের সাথে রয়েছেন ট্রাক লাগবে এর ফাউন্ডার এবং সিইও এনায়েত রশিদ ভাই। এনায়েত ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে। Thank you, Zillur bhai, for inviting me. Thank you, everyone. জি, আমরা শুরুতে একটু আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কথা বলি। এনায়েত ভাই, আপনি Sure. বাংলাদেশেই পড়াশোনা করেছেন, রাইট? তো আপনি একটু জি। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা কিভাবে আপনি ট্রাক লাগবেতে এসেছেন, এই জার্নিটা যদি আমাদের জন্য একটু বলতেন। Sure. So, আমার পড়ালেখা স্টার্ট আমি এসএসসি এবং এইচএসসি দিয়েছি হচ্ছে বিএফ শাইন কলেজ থেকে। সো সেটার পরে আই জয়েন নর্থ সাউথ ইউনিভার্সিটি। সেইখানে গ্রাজুয়েশনের একদম শেষের দিকে আসার সময় আমাকে ফ্যামিলি বিজনেসে জড়াইতে হয়। So I finished my graduation well. I was actually into business, and I worked there for like 15 years. একটা এফএমসিজি কোম্পানিতে কাজ করেছি, সেখানে ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই সবগুলোর সাথে জড়িত ছিলাম। সো বেসিক্যালি ওইখানেই কাজ করার ক্ষেত্রে যেহেতু আমরা হালকা প্রোডাক্ট বিক্রি করতাম, সো হালকা প্রোডাক্টের আবার এক জায়গা থেকে এক জায়গায় পণ্য পাঠানোর খরচটার উপর ডিপেন্ড করে যে আপনি কত আয় করছেন। সো সেই খরচটার দিকে বরাবরই সবসময় নজর দিতে হতো। So from there I realized that আমি যখনই গাড়ি চাচ্ছি, আমার যখনই আর্জেন্সি থাকতেছে তখনই সামহাও গাড়ি ভাড়াটা বেড়ে যাচ্ছে। At the same time, I had limited resources যে আমি 2 জন বা 3 জনের কাছ থেকেই বরাবর গাড়ি নিচ্ছি। So I was going through my expenses and I saw that একটা সময় আমি এক জায়গা থেকে এক জায়গায় গাড়ি পাঠানোর জন্য যেই ভাড়াতে প্রথমবার নিয়েছি, সেকেন্ড টাইম যখন নিয়েছি তখন it was very cheap. এবং ওইটাই আমার কাছে কনফিউশন ছিল শুরুতে যে হোয়াট ইজ গোয়িং অন, একই জায়গা থেকে একই জায়গায় আমি একই ধরনের গাড়ি পাঠাচ্ছি, বাট দুই সময় দুইটা প্রাইস কেন? সো সেখান থেকে আই ডিগড ইন এন্ড আই ফিগারড আউট যে দুইবার আমি অ্যাকচুয়ালি দুই জায়গা থেকে ভাড়া করেছিলাম। একবার ভাড়া করেছিলাম ডিরেক্টলি মালিকের কাছ থেকে, আরেকবার ভাড়া করেছিলাম হচ্ছে ব্রোকারের কাছ থেকে, যে কারণে এত একটা বিশাল প্রাইসের গ্যাপ ছিল। সেকেন্ড টাইম আরেকটা জিনিস যেটা ছিল যে গাড়িটা লাস্ট টাইম ভাড়া করেছিলাম কম খরচে, সেই গাড়িটা অ্যাকচুয়ালি অন্য ওই যে জায়গায় ড্রপ পয়েন্ট ছিল সেই জায়গা থেকে গাড়িটা এখানে এসেছিল প্রোডাকশনের আশপাশে, সেখান থেকে ভাড়া করা হয়েছে। সো যে কারণে ওই গাড়িটার জন্য এটা ছিল হচ্ছে অন দ্য ওয়ে ব্যাক। সো দেন দি আইডিয়া কেম আউট ইফ উই হ্যাভ আ প্ল্যাটফর্ম যেখানে আমরা জানি যে গাড়িগুলো কোথায় আছে, অ্যাট দ্য সেম টাইম মালিকরা সরাসরি যারা গাড়ি হায়ার করতে চায় তাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে, সেই ক্ষেত্রে আমরা স্ট্রিমলাইন করতে পারি পুরো প্রসেসটাকে এবং অ্যাভেলেবিলিটি এনশিওর করতে পারি গাড়ির। সো সেখান থেকে ট্রাক লাগবের জন্ম। আই কলড আপ মাই কো-ফাউন্ডার রাত্রে 11টার সময়, আই গেস আই কলড হিম আপ, এন্ড আমরা ভোর 6টা পর্যন্ত আলাপ করলাম। শুরুর দিকে হি ওয়াজ ডিসকারেজিং মি যে কেন এটা করা যাবে না, এন্ড দেন আই ওয়াজ অ্যান্সারিং হিজ কোয়েশ্চেন্স, এন্ড দেন হি স্টার্টেড আস্কিং মি কোয়েশ্চেন্স। I started asking him question and he was answering যে না এটা আমরা এভাবে করবো, এটা আমরা এভাবে করবো, and there was nothing stopping us, and we're like, okay, nobody's solving this, it's a huge issue, why don't we start it? And that's how Truck Lagbe was born, and within 2 months a company was formed. Wow, wonderful. আপনি বলছিলেন যে আপনি পড়াশোনার মাঝখানে ফ্যামিলি বিজনেসে গিয়েছেন, so that means আপনি আসলে so how did kind of আপনার যে ফ্যামিলি বিজনেস অথবা আগের যে বিজনেস এক্সপেরিয়েন্স, we can probably say যে এটা বিজনেস আপনার ডিএনএ তে আছে, so did it help when kind of আপনাদের এই when you created ট্রাক লাগবে? Of course. আমরা দুই বন্ধু যারা আমরা স্টার্ট করেছি ট্রাক লাগবে, আমরা দুইজনই বেসিক্যালি ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড। ও সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করে, আবার আমি হচ্ছে প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে এবং এফএমসিজিতে। সো আমাদের এই 15 বছরের অভিজ্ঞতাটা অ্যাকচুয়ালি সব দিককার স্কিল। সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে যতগুলো ভুল করেছি লাইফে। সো ব্যবসায়িক ক্ষেত্রে যত ভুল ছিল সেগুলো অ্যাকচুয়ালি হেল্প করেছে যে এইবার রাইট ডিসিশনগুলো নেওয়ার জন্য। 2 নম্বর ছিল হচ্ছে যে যেহেতু একটা বড় সময় ব্যবসার সাথে জড়িত থেকে দেন একটা নতুন ব্যবসা স্টার্ট করেছি, সেই ক্ষেত্রে আগের ব্যবসার প্রত্যেকটা অভিজ্ঞতা এখানে কাজে লাগে। সো আমরা আবার যেহেতু ট্রেডিশনাল ব্যবসা থেকে এসেছি, সো ট্রেডিশনাল ব্যবসার অনেকগুলো দিক আছে, ধরন আছে, যেগুলা আমরা কাজ করতে যেহেতু আমরা একটা স্ট্যাবলিশ বিজনেসে যে ঢুকেছি, সো ওই জিনিসগুলো আমাদের পছন্দ ছিল না। So startup চালু করার সময় then we both of us had a discussion and we're like, we're not going to keep anything that we hate or don't like or don't appreciate in our previous companies, because previous companies more hierarchies,
একটা চেইন অফ কমান্ড থাকে, সো ফ্রি ফ্লো অফ ইনফরমেশন নাই। সো স্টার্ট আপ করার সময় উই ওয়ার লাইক না, এরকম কিছুই হবে না, ডাজন্ট ম্যাটার, যে এখানে কাজ করে উইল হ্যাভ অলওয়েজ অ্যাক্সেস টু আস, অ্যান্ড উইল হ্যাভ, আমাদের ওই হায়ারার্কি ধরে যে কাউকে কোনো কাজ দিতে হবে না, উইল অলওয়েজ গো ফরওয়ার্ড অ্যান্ড টক। এবং উই ক্রিয়েটেড দিস কালচার যেখানে ইভেন ইফ দ্য ম্যানেজমেন্ট মেক্স এ ডিসিশন, সেখানে আমাদের একজন এক্সিকিউটিভও ক্যান আস্ক কোয়েশ্চেন্স যে কেন আমরা এই ডিসিশন নিচ্ছি, কেন এটা থেকে আরেকটা বেটার সলিউশন আমরা যাচ্ছি না, এন্ড দে ক্যান প্রপোজ দেয়ার আইডিয়াস। সো আই বিলিভ দ্যাট দ্যাটস আ ভেরি ইউনিক কালচার যেটা ট্রাক লাগতে আছে। বাট ওই আগের অভিজ্ঞতাগুলার ভালো দিকগুলোকে আমরা রেখেছি, যার খারাপ দিকগুলো যেগুলোকে মনে হয়েছে যে কনস্ট্রেইন, এগুলো ব্যবসা গ্রোথের জন্য কনস্ট্রেইন, সেগুলোকে আমরা রাখিনি। আর দ্বিতীয় যেটা কাজে লেগেছিল সেটা হচ্ছে মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা। সো আমরা দুইজনই দুইটা ডিফারেন্ট সেক্টরে সব ধরনের সব লেভেলের মানুষের সাথে কাজ করেছি। সো ইট ডাজন্ট ম্যাটার এটা ট্রাক ড্রাইভার হোক, অথবা এটা মালিক হোক, অথবা এটা একজন হায়ার লেভেল এক্সিকিউটিভ হোক, একটা কোম্পানি হোক, একটা ফরেনার হোক। সো এই সবগুলো ধাঁচেই কাজ করে আসা হয়েছে, যেটা এইখানে কাজ করতে এসে অনেক উপকার এসেছে। জি, আপনারা যখনই আপনাদের মাথায় এই আইডিয়াটা এলো, আপনারা 5-6 ঘন্টা বা অলমোস্ট 7 আওয়ার্স, 11টা থেকে 6টা কথা বলছিলেন একজন, এরপরেই তো সাথে সাথে তো অ্যাপ বানানো শুরু করে দেননি। সো হোয়াট ডিড ইউ ডু টু কাইন্ড অফ ভ্যালিডেট, what did you do to validate your business model? So we went to our customers, মানে আমাদের এক্সিস্টিং আমাদের যে নিড আছে সেইখানে যারা ইনভলভ ছিল এই গাড়িগুলো হায়ার করার জন্য, তাদের সাথে কথা বলেছি। সেকেন্ড যেটা করেছি সেটা হচ্ছে অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে যারা এই প্রসেসে গাড়ি হায়ার করে, বড় এন্টারপ্রাইজ যারা ছিল, তাদের সাথে কথা বলেছি। অ্যান্ড উই গট আ রিয়েলি গুড ফিডব্যাক দ্যাট এই এন্ডের নিডটা কি। অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেয়ারের সাথেই কথা বলেছি, যেমন যারা ট্রাকের ব্রোকারেজ করছে তাদের সাথে কথা বলেছি, যারা ট্রান্সপোর্ট এজেন্সিস ছিল, গাড়ির মালিক যারা ছিল, ড্রাইভার যারা ছিল। সো এদের সাথে আলাদা আলাদা করে উই ডিড আ সার্ভে এন্ড উই ট্রাই টু ফিগার আউট যে তাদের নিডটা কি। অ্যান্ড হোয়াট উই স ইজ ট্রাক মালিকদের একটা বড় নিড ছিল এই জায়গায়, যে যেহেতু তাদের ইজি অর ডিরেক্ট অ্যাক্সেস টু কাস্টমার নাই, সো যে কারণে দে প্রেফার দি আইডিয়া, দে রিয়েলি লাইক দি আইডিয়া। অ্যাট দ্য সেম টাইম যারা শিপার ছিল, কাস্টমার ছিল, তাদের ক্ষেত্রেও দে ওয়ার ট্রাইং টু স্ট্রিমলাইন দেয়ার হোল সাপ্লাই চেইন। বাংলাদেশের সাপ্লাই চেইনটা একটা ব্ল্যাঙ্ক জায়গা। আপনি ধরেন জাহাজে যদি এক জায়গা থেকে এক জায়গায় কিছু পাঠান, আপনি জাহাজের অবস্থানগুলো জানবেন, আপনার পণ্যের অবস্থানটা জানতে পারবেন যে হ্যাঁ এটা জাহাজে উঠেছে, এটা এখন এই জায়গায় আছে, ইন রাউট আছে, এটা অমুক পোর্টে যে এখন পৌঁছেছে। সো ইউ আর কন্টিনিউসলি আপডেটেড ইফ ইউ ওয়ান্ট টু গেট আপডেটেড। প্রোডাকশনে অন দি আদার হ্যান্ড, আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখেন, যে একটা সুতা থেকে শুরু করে এটা স্টিচড হয়ে প্যাক হওয়া পর্যন্ত দের ইজ টোটাল ভিজিবিলিটি। কিন্তু যখন এই প্রোডাক্টটা ওয়্যারহাউস থেকে বা ফিনিশ গুডসের ওয়্যারহাউস থেকে যখন এটা পোর্ট পর্যন্ত যাচ্ছে, সেই জায়গার কোনো ভিজিবিলিটি নাই। সো দে ওয়ার মোর ইগার যে হ্যাঁ এই পোর্শনটার কোনোই ভিজিবিলিটি নাই, অ্যান্ড উই কান্ট প্রেডিক্ট, উই কান্ট, আমরা প্রিভিয়াস হিস্ট্রি ডেটা দেখে হয়তো প্রেডিক্ট করছি, বাট রিয়েল টাইম আমাদের কাছে কিছু নাই। সো দেন এগেন এই মার্কেটের, দিস ইজ আ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বেস মার্কেট, রাইট? সো আমরা চাইলেও বলতে পারবো না যে কালকে এখান থেকে এখানের ভাড়া এত। সো এটা ডিপেন্ড করে কি পরিমাণ গাড়ি আছে, কি পরিমাণ গাড়ি যাচ্ছে। সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই আর ফোকাসড অন, যে হ্যাঁ উই ওয়ান্ট টু প্রেডিক্ট দ্য প্রাইস, অ্যান্ড উই ওয়ান্ট টু প্রেডিক্ট দ্য মার্কেট প্রাইস রাইট, অ্যান্ড উই অলসো ওয়ান্ট টু প্রেডিক্ট দ্য ফিউচার প্রাইস, যে কালকে সকালের রেট কি হবে, কালকে রাতের রেট কি হবে, পরশুদিন সকালের রেট কি হবে। সো দ্যাট ইজ ওয়ার দ্য টেকনোলজি কামস ইন। মিলিয়ে দেওয়ার ক্ষেত্রেও আসে, বাট এর বাইরেও এই জিনিসটা আসে। জি, আমরা তো কথা বলছি ইন্টারনেটের সম্ভাবনা এবং পাওয়ার নিয়ে। আমি যদি ইফ আই ক্যান টেক স্টেপ ব্যাক এন্ড আস্ক ইউ, যে আপনাকে ব্যক্তিগতভাবে হাউ ডিড ইন্টারনেট চেঞ্জ ইউ? যখন গ্রাজুয়েশন শেষ হয়েছে তখন খুব একটা খুশির সময় ছিল, রাইট? সো গ্রাজুয়েশন করার পর মনে হয়েছে, আপনি শিক্ষক মানুষ, আপনি জানেন, সো ছাত্রদের যেটা ফিল হয় আর কি, জাস্ট গ্রাজুয়েশন শেষ, আর জীবনে পড়ালেখা করা লাগবে না। সো কাজ করতে গেলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি পড়ালেখা ওখানে যতটুকু শিখছেন ওটা তেমন কিছুই না। এখন যখন কাজ করছেন, এখন হচ্ছে পড়ালেখার সময়। সো আমরা কাইন্ড অফ ইন্টারনেট, আমরা ওই যুগের মানুষ যারা ইন্টারনেট যখন ছিল না সেই যুগটাও দেখেছি, আবার এট দ্য সেম টাইম ইন্টারনেট যখন এসছে সেই যুগটাও দেখেছি। সো আই রিমেম্বার ওই যে ফোন লাইন বিজি রেখে ডায়াল করে তারপরে ইন্টারনেট ইউজ করতে হতো, 4 kbps ডায়াল আপ ইন্টারনেট। স্পিড, এক্স্যাক্টলি।
So that was so surprising for me at the very beginning. And the first time যখন আমি কানেক্ট করে তখন সম্ভবত নেটস্কেপ ন্যাভিগেটর ছিল আর মানুষজন ল্যান্ড করতে হচ্ছে ইয়াহুতে। So when I first logged in and went to Yahoo and searched for an item, বা আমি আমার ব্যবসায়িক কাজে হোক, ব্যবসায়িক কাজের একটা জিনিস যখন সার্চ করেছি and that popped up, that information was readily available. That was the most amazing part for me. And that was the time when I got hooked, right? And আমার লাইফে এখন one of the main learning sources internet. যে কন্টিনিউয়াসলি পড়ালেখা করার বিষয়, নতুন টুলস জানার বিষয়, নতুন স্কিলস জানার বিষয়, এগুলো সব ইন্টারনেট থেকে আসছে। I can't believe অন্যান্য কোম্পানিরা কি করছে মার্কেটে, আপনার সবকিছুই তো আমরা ইন্টারনেট থেকে ইনফরমেশন গুলো পাচ্ছি। এক্স্যাক্টলি, রাইট নাও ইটস রেডিলি অ্যাভেলেবল। আপনি জানতে পারছেন, ইজিলি বুঝতে পারছেন যে ইউরোপে কি হচ্ছে, আফ্রিকাতে কি হচ্ছে। এই জিনিসগুলা আগে যে অ্যাক্সেসটা ছিল না, এটা এখন ইজ জাস্ট টিপ অফ ইউর ফিঙ্গারপ্রিন্টস। আপনি যখনই মোবাইল ফোন খুলেই সার্চ করে ইউ ক্যান নো এনি ইনফরমেশন দ্যাট ইউ ওয়ান্ট। আপনি তো ধরেন আগে থেকে বিজনেসে ছিলেন, সো আপনি জানেন আসলে যে ইন্টারনেট কোম্পানি ছাড়াও যে কোম্পানি করা যায়, যে ট্রেডিশনাল মোডে, সেটার সাথে আপনি পরিচিত। সো হাউ ডিড কাইন্ড অফ ইন্টারনেট হেল্প ইউ? কারণ আমরা জানি ইন্টারনেটের কারণে কস্ট অফ ডুইং বিজনেস অর স্টার্টিং বিজনেস হ্যাজ গন ডাউন সিগনিফিকেন্টলি। সো আপনারা ব্যবসার শুরুর দিকে ইন্টারনেট কিভাবে আপনাকে হেল্প করেছে, যে আপনারা একটা টেকনোলজি কোম্পানি হিসেবে শুরু করেছেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন। সো হোয়াট উই স ইজ, দেখেন যে কোনো জিনিসই যেটাই আমরা নেট ইউজ করি অথবা টেকনোলজি ইউজ করে যেটা বানাই, সেই কাজটা ম্যানুয়ালি করা সম্ভব। ইন্টারনেট জাস্ট মেক্স ইট মোর এফিশিয়েন্ট, অর টেকনোলজি মেক্স ইট মোর এফিশিয়েন্ট। সো দি আইডিয়া ইজ যে আপনি একটা গাড়ি হায়ার করার জন্য ইউ ক্যান অ্যাকচুয়ালি কল আ লিস্ট অফ পিপল অ্যান্ড ট্রাই টু ফিগার আউট যে তারা কোথায় আছে, অ্যান্ড দেন ট্রাই টু ম্যাচ আ ভেহিকল, রাইট? But because internet is there, you can just make a post and make it go everywhere around the world, everywhere around the country. আপনি ডিস্ট্রিক্ট স্পেসিফিক করে দিবেন যে হ্যাঁ, বগুড়াতেই আমি শুধু জানতে চাই, যে বগুড়ার যারা আছে তাদেরকে ইনফর্ম করতে চাই। সো দিস ইজ অ্যান অ্যামেজিং থিং, যেটা আমরা এই এরাতে এসে ইন্টারনেটের মাধ্যমে যে এই কাজটা করতে পারছি, এটা অসাধারণ। সো আমরা ট্রাক লাগবে বিল্ড করার সময় দ্য ফার্স্ট থিং যেটা হয় আর কি, স্টার্টআপে যেটা হয় যে ইউ মেক আ মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, ইউ সি যে কাস্টমার কিভাবে রিঅ্যাক্ট করে, এন্ড দেন ইউ বিল্ড অন ইট। সো আমরা যেরকম থার্ড ভার্সন এখন রানিং, আমাদের ফোর্থ ভার্সন ইজ কামিং আপ। সো উই বিল্ড অন দোজ ইনফরমেশন। এখন ইনফরমেশনের ক্ষেত্রে একটা, ইভেন যদি আমি একটা অ্যাপের একটা বাটনের কথাও চিন্তা করি, দেন উই হ্যাভ টু অবজার্ভ যে কাস্টমাররা অ্যাকচুয়ালি কেমন বিহেভ করতেছে, এন্ড এই ব্যাপারটা জানতে পারাটা এখন যেরকম সহজ, ইজিলি আপনি করতে পারছেন, এটা ইন্টারনেটের বদলতেই হচ্ছে। সো কনজিউমার যখন কোনো একটা অ্যাক্টিভিটি করছে, ইউ গেট টু নো যে কনজিউমারের অ্যাক্টিভিটি গুলো কি, এবং সেইটার আদলে ইউ ক্যান টেক ডিসিশনস, ওকে দিস উইল মেক থিংস ইজিয়ার, এন্ড দ্যাটস হাউ ইউ ইমপ্রুভ ইউর প্রোডাক্ট, রাইট? সো হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট অফ ইউর কোম্পানি? যে আপনারা এখন কি পরিমাণ, আই নো প্যান্ডেমিকের কারণে এখন একটু প্রবলি একটু ডিফারেন্ট দ্য নাম্বারস, বাট প্রি প্যান্ডেমিক যদি আপনারা কিরকম আপনাদের অপারেশন ছিল, সেটা নিয়ে আমাদের একটু বলবেন। সো প্রি প্যান্ডেমিক হোয়াট উই ওয়ার ডুইং ওয়াজ, আমাদের সাপ্লাই এন্ডকে আরো ম্যাচিওর করার চেষ্টা করছিলাম, আমরা আরো বেশি পরিমাণে গাড়ি অনবোর্ড করার কাজ করছিলাম। প্যান্ডেমিক হিট করার পর যেটা হয়েছে সেটা হচ্ছে around 70% of the supply was gone because maximum driver went back home, এবং ওনার্স যারা ছিল তারাও ওই সময় ক্লিয়ার ছিল না যে ট্রাক একটা এসেনশিয়াল সার্ভিস এন্ড ইট হ্যাজ টু বি ওপেন, রাইট? সো এটা অ্যাকচুয়ালি 1-2 মাস যাওয়ার পরে সবাই আরো অ্যাওয়্যার হয়েছে যে হ্যাঁ, ট্রাক ইজ এন এসেনশিয়াল সার্ভিস, নো ম্যাটার হোয়াট, ট্রাক মুভমেন্ট অ্যাকচুয়ালি স্টপ করা যাবে না। কারণ আপনি নেসেসিটি ফুড বলেন অথবা এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, ইট অল ডিপেন্ডস, এই গাড়ির পিঠে চড়েই আসতেছে, সো এটা বন্ধ করা যাচ্ছে না। 30% of the supply and 30% of the demand was gone right away যখন প্যান্ডেমিক হিট করে লকডাউনে। But within 3 months what we saw is almost every sector came back to life. মানে আগে যে পরিমাণ ট্রানজাকশন হইতো, যে পরিমাণ ট্রিপ হইতো, ঠিক সম পরিমাণ ট্রিপে চলে এসছে, এবং কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয়েছে। আর সবচেয়ে আঘাতপ্রাপ্ত জায়গাটা ছিল হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আমাদের ডেটা অনুযায়ী স্টিল স্ট্রাগলিং।
যে সমস্ত ছোট কোম্পানিগুলা অ্যারাউন্ড কথা যে তারা যদি 10টা করে ট্রিপ করতো প্রতি মাসে, তারা এখন ট্রিপ করতে হচ্ছে 2টা কি 3টা। সো উই ডেফিনেটলি কল ব্যাক অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কেন তারা এখন বেশি পরিমাণে গাড়ি নিতে পারছে না বা নিচ্ছে না। সো it always comes back as that বিজনেসের এখন অবস্থা এরকম। সো ইভেন আমরা চাইলেও তো বেশি গাড়ি নিতে পারবো না, সো আমাদের 2টা-3টা করে নিতে হচ্ছে। সো আমাদের দৃষ্টিতে সবচেয়ে হিট খাওয়া সেক্টরটা হচ্ছে এসএমই। জি, তো প্যান্ডেমিকের কারণে তাহলে আপনারা কি রকম অ্যাডজাস্টমেন্ট মেক করেছেন? যে আমরা জানি অনেকে যারা অফলাইন কোম্পানি ছিল তাদের জন্য কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ ছিল যে অনেকে চেষ্টা করছিল যে আমরা অনলাইনে কিভাবে মুভ করতে পারি, বিকজ এভরিথিং ইজ কাইন্ড অফ শাট ডাউন। কিন্তু আপনারা ছিলেন একটা অলরেডি অনলাইন কোম্পানি, ইউ হ্যাড এ অনলাইন প্রেজেন্স। ইয়েস, কিছু হয়তো আপনারা যেরকম বলেছেন অর্ডার কমে গিয়েছে, হোয়াট কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট ইউ হ্যাড টু মেক ইনিশিয়ালি? সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে যে আওয়ার পিপল, যারা আমরা কাজ করি একসাথে। সো ইমিডিয়েটলি হোয়াট উই ডিড ইজ, ইভেন প্যান্ডেমিক্যাল লকডাউনেরও অনেক আগে, প্রায় 2 সপ্তাহ আগে আমরাই ডিসাইড করেছি যে আমরা অফিস করব না। সো উই স্টার্টেড ওয়ার্কিং ফ্রম, মানে পুরো অফিসের যতজনই ছিল সবাই স্টার্ট ওয়ার্কিং ফ্রম হোম। তো সেইখানে উই হ্যাড টু ফাইন্ড আউট নিউ টুলস। ফর এক্সাম্পল, আমাদের কল সেন্টার ম্যানেজ করার জন্য উই হ্যাড টু ফাইন্ড আউট নিউ টুলস, যে কিভাবে আমরা অপারেট করবো যদি আমরা স্টেশনে না থাকি। অ্যান্ড দেন প্রত্যেকটা সেগমেন্টে বা প্রত্যেকটা সেক্টরগুলোতে, প্রত্যেকটা ডিভিশনগুলোতে আমাদের এরকম আলাদা আলাদা করে ডিসিশন নিতে হয়েছে যে কিভাবে আমরা অপারেট করবো। আমাদের কাজের ফ্লোগুলো ডিফারেন্ট করা হয়েছে, যে আগে যেরকম ছিল সেরকম থেকে চেঞ্জ করা হয়েছে, সো দ্যাট এটা ওয়ার্ক ফ্রম হোমের সাথে ম্যাচ করে। উই হ্যাড টু টেক স্টেপ যে আমাদের গাড়ি অনবোর্ড করার প্রসেস যেটা আছে সেটা যাতে আরো অটোমেটেড হয়, যেখানে ফিজিক্যাল ড্রাইভার বা ওনারের প্রেজেন্স থাকার প্রয়োজন নাই, বাট সে যাতে বাসা থেকে এই জিনিসটাকে অনবোর্ড করতে পারে, তার গাড়িকে অনবোর্ড করতে পারে, রাইট? থার্ড যেটা করেছি আমরা সেটা হচ্ছে উই টক উইথ আওয়ার কাস্টমার্স। আমাদের একটা বেনিফিট ছিল যেটা, যে লকডাউনের পরে আপনার প্রত্যেকটা ট্রাক স্ট্যান্ডের যেখানে মানুষজনের সমাগম হতো সেই জায়গাগুলা বেসিক্যালি আর এক্সিস্ট করেনি লকডাউনের পর। সো বাট কনজিউমারের নিডটা তখনও কমে যায়নি। কনজিউমার স্টিল হ্যাড আ নিড টু শিফট, স্টিল হ্যাড আ নিড ফর ট্রাকস। সো উই স আ গুড অ্যামাউন্ট অফ ইনবাউন্ড বা ডিমান্ড, যেটা আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বন্ধ করে দেওয়ার পরেও উই স আ হিউজ অ্যামাউন্ট অফ রিকোয়েস্ট কামিং ইন। 2 নম্বর যেটা ছিল, বিজনেস এন্ডগুলোতে দেয়ার আর বিজনেসেস দ্যাট ওয়াজ হিট, যেটা একদম স্টপ হয়ে গেছিল, আর দেয়ার আর বিজনেসেস হুইচ ওয়ার অপারেটিং এট দ্যাট টাইম। সো এটা আমাদেরকে হেল্প করেছে টু আইডেন্টিফাই দোজ সেক্টরস যেটা প্যান্ডেমিক দ্বারা হিট হয়নি। সো উই অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডেড মোর কাস্টমার্স ইন দোজ সেক্টরস। যেই সেক্টরে আমরা দেখেছি যে না, প্যান্ডেমিকেও হিট হওয়ার পরেও যে প্যান্ডেমিকের কারণেও ব্যবসা বন্ধ হয়ে যায়নি, সো ওই সেক্টরের অন্য যে সমস্ত কোম্পানিগুলো আছে উই অ্যাপ্রোচ দেম, উই অনবোর্ডেড দেম। সো দিস অ্যাকচুয়ালি মানে একটা মিক্সড রোল প্লে করেছে প্যান্ডেমিকটা, যে কিছু জায়গায় হয়তো আমরা পিছিয়েছি, বাট কিছু জায়গায় এগিয়ে গেছি। যে আমি এটাকে অলওয়েজ বলি যে প্রবাবলি বাংলাদেশের ওভারঅল ই কমার্স অ্যান্ড ইন্টারনেট কোম্পানিজ গুলোর জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল যে লোকজনের অ্যাডপশনের ক্ষেত্রে, টেকনোলজি অ্যাডপশনের ক্ষেত্রে একটা বিশাল মাইন্ডসেটে ইনিশিয়ালি সব রকম কোম্পানির যেটা বড় চ্যালেঞ্জ যে মানুষের মানসিকতায় পরিবর্তন আনা। আমার কেন জানি মনে হচ্ছিল যে প্রবাবলি কোভিড ক্যান বি কাইন্ড অফ এ ব্লেসিং, যে ফর মেনি অফ দ্য ইন্টারনেট কোম্পানিজ, যে আমরা যদি দেখি সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিকে বাংলাদেশে কিন্তু এই যে প্যান্ডেমিকের কারণে আমরা এখানে কত কাজ করার সুযোগ আছে সেটা এক্সপোজ করে দিয়েছে আসলে, রাইট? আপনি যেটা বলছিলেন যে অনেক রকম নতুন এভিনিউ আপনারা খুঁজে পাচ্ছেন। সো ডু ইউ সি প্যান্ডেমিকের কারণে এটা আরো ইভলভিং এন্ড গ্রোয়িং ইনটু এ বেটার আমাদের এই সাপ্লাই চেইন এন্ড লজিস্টিকের এখানে? I wouldn't say that because অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান যারা লজিস্টিক্স ব্যবহার করে তারা হিট। 2 নম্বর হচ্ছে যে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস যারা ট্রাকের মালিক যারা আছেন তারা তো কিস্তিতে কিনেন গাড়ি। সো সেই কিস্তি পরিশোধ করার জন্য যে পরিমাণের ভাড়ার প্রয়োজন ছিল, যে পরিমাণ ট্রিপের প্রয়োজন ছিল, সেটা মার্কেটে ছিল না। সো যদি অ্যাজ আ হোল লজিস্টিক ইন্ডাস্ট্রি দেখি, দেন ইট ওয়াজ হিট রিয়েলি হার্ড। যে পরিমাণ ট্রিপ ছিল আর যে পরিমাণ সাপ্লাই ছিল, মোস্ট অফ দেম ডিড নট অপারেট ফর 2 মান্থস। গাড়ি ফেলে রাখতে হয়েছে, বসায় রাখতে হয়েছে।
So which means 3 মাসের payment is due. So Wow. আমি যদি supply side এ দেখি, then that was not a good thing. On the other hand, demand side এ হ্যাঁ adoptionটা বেশি হয়েছে, এটা সত্য কথা। যে there are more people, আমি শুধু আমার ইন্ডাস্ট্রির কথা বলবো না, অন্যান্য সব ইন্ডাস্ট্রিতেই আপনি যেহেতু ঘরেই আছেন এবং আপনি যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন, সো এই ইন্টারনেটের বদলতে আপনি ইউর লুকিং ফর অপশনস, রাইট? আপনার যেই জিনিসই লাগুক না কেন, যেই কাজেই লাগুক না কেন, আপনি অলওয়েজ যে গুগলে সার্চ করছিলেন ওই সময়টায় যে আচ্ছা এটা করা যায় কিনা, ওইটা করা যায় কিনা, এটা পাওয়া যায় কিনা, ওটা পাওয়া যায় কিনা। সো এই প্র্যাকটিসটা হয়তো আগে যে আগে নিডটা ছিল না, বাট এই প্যান্ডেমিকের কারণে হয়তো ওই নিডটা আসছে, একটা অপশনের নিডটা আসছে। সো আই এগ্রি যে এটা হেল্প করেছে মানুষদেরকে অ্যাডপ্ট করার জন্য, বাট not necessarily every sector is happy about it. Yeah, definitely. আপনি বলছিলেন আপনাদের টিম রিমোটলি অপারেট করা শুরু করেছে just 2 weeks before the lockdown. So what is the size of your team and টিমে কারা আছেন and এটা যদি Yeah, sure. So we have around 90 plus people that works for Trucklugby right now, and we have some of the really good, I would say যে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্টস তাদের নিয়ে আমাদের টিমটা গঠন করা। So our CTO যিনি আছেন, he's one of the first developer of Cellbazaar. Then উনি জয়েন করেছিলেন বিকাশে, এবং বিকাশের I believe the 2017 পর্যন্ত সেখানে ছিলেন। So very highly qualified CTO. At the same time যদি আমাদের প্রোডাক্ট টিমে যিনি লিড দিচ্ছেন, উনি বাইরে থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়ালেখা করে এসেছেন ইউএস থেকে, এবং এখানে আরেকটা সফটওয়্যার ফার্মে কিউএতে কাজ করতেন, and then working as a product manager here, product VP here. ইভেন বিজনেস টিমে যিনি আছেন উনি এক্স কোকা-কোলা, এক্স এয়ারটেল, আমাদের ডেটা সায়েন্স টিমে যিনি আছেন উনি এক্স পাঠাও এবং এক্স বাংলা লিঙ্ক। সো দে আর অল রিয়েলি কোয়ালিফাইড পিপল। ইভেন ফ্লিটে যিনি আছেন উনি এক্স পাঠাও, এক্স কিউবি, সো হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্সেস বিফোর। সো দ্য ওয়ে উই ডিজাইন আ টিম ইজ উই লুক এট টু থিংস। একটা হচ্ছে যে এই সেক্টরের অভিজ্ঞতাটা আছে কিনা, 2 নম্বর হচ্ছে আমাদের মানসিকতার সাথে ম্যাচ করে কিনা। সো সেই ভিশনটা দেখতে পাই কিনা যে আফটার 5 years সিনারিওটা এমন হবে। সো দ্যাটস হাউ উই বিল্ড দ্য টিম। And most of the people that এটা হচ্ছে যারা টিম লিড দিচ্ছে, and the rest of the people যারা কাজ করে, they are all almost everyone is just graduated from university and joined here for like 1 year or 2 years. আচ্ছা, মানে আমরা অলওয়েজ জানি যে স্টার্টআপের জন্য ফার্স্ট হায়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে অনেকে বলে যে এটার জন্য অনেক সময় নেওয়ার জন্য। আপনার ক্ষেত্রে এটা কিরকম ছিল? অর আপনি যদি বলতেন নাও যখন আপনি একজন নতুন হায়ার করেন, হোয়াট আর সাম অফ দ্য থিংস দ্যাট ইউ লুক এট নিউ হায়ারের ক্ষেত্রে? সো সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে। আই রিমেম্বার ব্যাক ইন 2017 or 18 এর দিকে যখন কাউকে হায়ার করতে যেতাম, এক নম্বর হতো যে even if you want to hire a very qualified person, that person doesn't want to take the risk because your company just started, right? So একটা threshold আছে ওটা পার করতে হয়। So once you get a first investment and then কিছু ট্র্যাকশন আসে, তখন there are people যারা কোম্পানির উপর বিশ্বাস করে বা যারা ভিশনটাতে বিশ্বাস করা স্টার্ট করে। সো ওই সময় হায়ার করাটা আরো ইজিয়ার হয়। যেমন আমি যদি বলি যে ব্যাক ইন 18-এ আমি যদি একজন কোয়ালিফাইড লোককে হায়ার করতে চাইতাম, সেটা আমার পক্ষে হয়তো সম্ভব হতো না। বাট right now in 2020 it might be possible because company onek matured. At the same time, product market fit is there. So there are people who are willing to take that risk and get involved in the trucking business. আমি হায়ারের ক্ষেত্রে আমি কি দেখি তার আগে আমি মনে হয় বলি যে কি দেখি না, রাইট? সো আমি প্র্যাকটিক্যালি এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দেখি না, বিকজ ফর মি আমরা যে কাজগুলো করি সেটাতে obviously it plays a role, but it's the amount of skills that you have. So you can have a very high CGPA, but you don't have people skills.
So when you sit on a meeting, no matter how much information you have in your head, বলতেই পারতেছে না, so সেখানে তো আর কোনো লাভ হচ্ছে না। So I look at people skills, আর 2 নাম্বার যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে একই মাইন্ডসেটের কিনা। একই মাইন্ডসেটের বলতে আমি এক্সাম্পলটা এভাবে দিতে পারি যে আউটস্পোকেন কিনা, যে তার একটা আইডিয়া বা তার একটা, ইটস নট লাইক যে সে শুধু শুনবে এবং করবে, বিকজ that is not a definition of a person who's creative. So we want to hire people যাদের ওই মাইন্ডসেটটা আছে, যারা নিজে থেকে will think about and passionate about the work. It's not only যদি আমি রিক্রুট করার সময় বলি যে যদি if you look at it as a job, যে আমি 9 to 5 কাজ করব, আমার জব হচ্ছে এটা, আমি আসবো রুটিনলি এই কাজ করব and then চলে যাব, then we do have place for you, but I don't think you will ever grow. But if you have that idea যে আমি হ্যাঁ এই রুটিন জবটাই করতেছি, but if you have the courage to come up to me and say যে ভাইয়া এই জায়গাটা আমরা এভাবে না করে যদি এভাবে করি, then it will be faster, and I would appreciate that. So এটা না ইনভলভমেন্ট থেকে আসে, যে কারোর ওই প্যাশনটা থাকতে হয়। So obviously you won't find people যারা ট্রাকের ইন্ডাস্ট্রি সলভ করার প্যাশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, but you would find people যাদের প্রবলেম সলভিং এর প্যাশন আছে। So we look at those people যাদের ওই প্যাশনটা আছে, and we do this through interview. আমাদের ইন্টারভিউ গুলো is pretty casual, so we just discuss, and from there we try to find out that if that person has that quality. You definitely helped me. আমি ক্লাসরুমে অলওয়েজ বলি সিজিপিএ কম হলে মন খারাপ করার কিছু নেই, পিপল স্কিল এবং অন্যান্য স্কিলে, প্রবলেম সলভিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, এগুলোতে ফোকাস করো। আমরা জানি এনায়েত ভাই সব স্টার্টআপে স্ট্রাগল, রাইট? শেয়ার করতেন what are some of those struggles and that kind of surprise you probably even? আমার ট্রাকের সাথে ডিল করা অ্যাকচুয়ালি আগে থেকে, সো আই হ্যাড দ্যাট আইডিয়া, বিকজ মানে লাস্ট 15 বছর ট্রাকিং ইন্ডাস্ট্রির সাথে নিজের প্রোডাক্ট পাঠানোর জন্য ট্রাক হায়ার করতে হয়েছে। সো এই ডিলটা অ্যাকচুয়ালি আমার আগে থেকেই ছিল। বাট what surprised me is not something negative, actually it's something positive, right? So I remember আমি এটা এত আগে কোথাও বলেছি, আমরা না ছোটবেলা থেকে ট্রাকদেরকে একটু নেগেটিভ কনোটেশন দিয়ে দেখে অভ্যস্ত। সো আপনি পেপারে দেখবেন যে একটা ওই ঘাতক বিশেষণটা অলওয়েজ আগে চলে আসে, যে ঘাতক তারপরে বলে ট্রাক। সো এনি অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন্স ট্রাকের ক্ষেত্রে, you'll always see that people are blaming the truck first. It doesn't matter কি হয়েছে না হয়েছে, people are always blaming the truck first. But we don't understand যে এই ট্রাক ড্রাইভার যারা আছেন তারা কিন্তু দেশে থেকে পরবাসের জীবন করে, যে দেশে ফ্যামিলি মেম্বার্স বাচ্চা কাচ্চা সব বাসায় রেখে, and he's traveling for 7 days, বাচ্চা কাচ্চার সাথে দেখা হচ্ছে না, সারা দেশ ঘুরে বেড়াচ্ছে এবং দিন নাই রাত নাই আপনার গাড়ি চালাইতে হচ্ছে। আমরা বাইরে থেকে আমরা যেহেতু মিশি না, সেহেতু আমরা এই ইন্ডাস্ট্রির লোকজনগুলোকে জানি না, বাট আমরা যতটুকু মিশি তাদেরকে রুক্ষ মনে হয়, যে এই লোকগুলো খুব কর্কশ, এই লোকগুলোর কথাবার্তা খুব কর্কশ। বাট সত্যি কথা কি, যে আপনি যখন when your industry, when your business is in the streets, so you have to be that harsh and রুক্ষ হইতে হয়। বাট কাজ করার ক্ষেত্রে যেটা দেখলাম, যে এনাদের কমিটমেন্টের ব্যাপারটা, আপনি চিন্তা করেন আপনি একটা গাড়ির উপরে 30 লাখ টাকার বা 8 লাখ টাকা বা 10 লাখ টাকার পণ্য দিয়ে একটা ড্রাইভারের জিম্মায় গাড়িটা চলে যাচ্ছে, অথচ এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। সো ইটস ট্রাভেলিং 250 কিলোমিটার্স, আপনার লোকও নাই সাথে, একমাত্র ব্যক্তি যে আছে সে হচ্ছে ড্রাইভার। সো ওনার কতটা সৎ হইতে হয়, কতটা আস্থা ক্রিয়েট করতে হয় এই কাজটা করার জন্য। আপনি চিনেনও না ওনাকে, অথচ উনি আপনার পণ্য যত্ন করে নিয়ে যাচ্ছে। আমাদের একটা স্টোরি আছে, আমার ফার্স্ট টাইম যখন প্রথম একটা গাড়ি যখন আমরা হায়ার করলাম, গাড়িটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছিল। সো আমাদের গাড়িতে আবার জিপিএস সেট আপ করা ছিল, সো উই কুড সি যে গাড়ি কোথায় আছে। আমরা দেখি যে 14 গ্রামের এদিকে এসে কোথাও কোনো এক জায়গায় গাড়ি থেমে আছে, গাড়ি আর মুভ করছে না। আমরা সবাই
সারা রাত ধরে সজাগ, ড্রাইভারকে বারবার ফোন করার চেষ্টা করতেছি, কোনোভাবেই ওনাকে ট্র্যাক করা যাচ্ছে না। And that was our first trip, so we were scared যে কি হচ্ছে। And then সকালের দিকে ড্রাইভার কল ব্যাক করে বলতেছে যে দেখেন আপনার ট্রিপটা নেওয়ার আগে আমি 8 ঘন্টা ড্রাইভ করছি, সো যে কারণে আমি গাড়িটা নিয়ে 14 গ্রামের এখানে এসে আমি আর হেল্পার একটু ঘুমাইছি। সো আমি যদি না ঘুমাই তাহলে যদি গাড়ি চালানো অবস্থায় ঘুমায় যাই তাহলে গাড়িটা যদি খাদে পড়ে তাহলে ক্ষতিটা কিন্তু আপনার হবে, আমার হবে না। সো এই জন্য আমি একটু ঘুমাই নিছি। আমি জানি আপনি টেনশন করছেন, বাট আপনি চিন্তা করেন না, সকাল 10টার মধ্যে পোর্টে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে। উনি ঠিকই সকাল 10টার মধ্যে পোর্টে নিয়ে প্রোডাক্ট পৌঁছে দিয়েছেন। সো এটা হচ্ছে একটা গল্প যেটা ওয়াজ ভেরি সারপ্রাইজিং, যে ইভেন দো আপনি চাচ্ছেন যে না গাড়িটা সারা রাত ট্রাভেল করে হইলেও জায়গা মতো পৌঁছায় যাক এই মুহূর্তে, বাট ড্রাইভার ইজ মোর কনসার্ন যে না, ইট ইজ সেফটি অফ দ্য গুডস, ইট ইজ ফর দ্য সেফটি অফ দ্য ভেহিকল, আমাকে ঘুমাইতে হবে। 2 নম্বর একটা ছিল, সেটা হচ্ছে কোনো একটা ট্রানজাকশনে আমরা ড্রাইভারের আমাদের কমিশন বেসিক্যালি মালিক অথবা ড্রাইভার আমাদেরকে পে করে। সো কোনো একটা কাজের ক্ষেত্রে ড্রাইভারের কাছ থেকে আমরা অ্যাকচুয়ালি কিছু টাকা ট্রানজাকশন হওয়ার পরে কিছু টাকা ড্রাইভারের কাছ থেকে পাইতাম। অ্যান্ড দেন আই থিঙ্ক ট্রিপটা শেষ হয়েছিল রাত্রে 11টায়, সো অফিসেও কেউ ছিল না ওই সময়। এভরিবডি ওয়াজ লাইক ওকে, উই নট শিওর যে এই টাকা পাবো কিনা, উনি কি আর ধরবে আমাদের ফোন। সো আমাদের ধারণাটা ছিল এরকম, বাট ওই ব্যক্তি সকাল 8টার সময় আমাদের এক্সিকিউটিভকে ফোন করে আমাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে উনি টাকা পাঠিয়েছেন যে আপনার এটা আমার কাছে থেকে গেছিল, আমি আপনাকে পাঠাইলাম। সো দ্যাট ইজ যে গল্পগুলো আমরা শুনে না, রাইট? সো দ্যাট ইজ লাইক অ্যামেজিং স্টোরিজ। আমি এই জিনিসটাও অনেক জায়গায় বলি, সেটা হচ্ছে যে এই প্রফেশনটাকে আমাদের অ্যাকচুয়ালি যথেষ্ট শ্রদ্ধা করা উচিত, এই কারণে যে আমরা যা কিছু দেখি আশপাশে, ইভেন আমরা যা কিছু পড়ে আছি, আপনি যেটা পড়ে আছেন, আপনার আশপাশে যা কিছু আছে, সবকিছু লাইফে কোনো না কোনো সময় একাধিকবার ট্রাকে উঠছে, এবং এই ড্রাইভাররাই, এই মালিকরাই, ড্রাইভাররাই, ওনারাই এই দেশের অর্থনীতিটার চাকাটা যদি বলি তাহলে ওনারাই ঘুরান। এক জায়গা থেকে এক জায়গায় পণ্য স্থানান্তরিত না হইলে there is no business. So they are the one who's rolling that business, and I really respect and appreciate them. ওয়াও, আপনি ট্রাক ড্রাইভারসদের যে স্টোরিটা পেইন্ট করলেন, এটা আসলে সহজে শুনতে পাওয়া যায় না। জানেন না, এটা সবাই জানে না, না, আপনাদের কি এরকম, আমি জানি না আপনাদের আছে কিনা, প্রবাবলি ট্রাক লাগবেতে আপনাদের একটা ব্লগ রাখতে পারেন যেখানে এইসব গল্পগুলো শেয়ার করা যাবে, যে বিভিন্ন ট্রাক ড্রাইভারদের স্টোরি শেয়ার করতে পারেন, বিকজ দিস ইজ ফ্যাসিনেটিং। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমরা অলওয়েজ দেখি কোন একটা অ্যাক্সিডেন্ট, ইনফ্যাক্ট ইট ইজ নট অনলি ইন দিস কান্ট্রি, আপনি বিদেশেও যখন কোন একটা অ্যাক্সিডেন্ট হয় অলওয়েজ ইউ ব্লেম দ্য ট্রাক ড্রাইভার্স। তো একটা ডিফারেন্ট যে স্টোরি আছে, আমরা অলওয়েজ একটা সাইড দেখি, অন্য সাইডটা যেটা আপনি পেইন্ট করলেন, I think people need to hear that আর কি, not often এটা আমরা শুনি। ব্লেম করা ইজ ভেরি ইজি, রাইট? ইটস ব্লেম করতে তো কিছু লাগে না, আপনি বসে থেকে ব্লেম করলেই হলো। বাট আমি আর আপনি কোনোদিন গাড়ি চালাবো না, আমি আর আপনি কিন্তু ট্রাক চালাবো না, but they are the one who's doing that job and doing it for us. Of course, it's their profession, and it's a very hard profession to follow. But they're doing their job. যেই কারণে আমি আপনি আরামসে প্যান্ডেমিকে ঘরে বসে চালও পাইছি, ডালও পাইছি, খাওয়ার পাইছি, মেডিসিন পাইছি, মাস্ক পাইছি। সো এটা তো ট্রাক দিয়েই আসছে, ট্রাক দিয়েই ছড়াইছে সব জায়গায়। সবই মূলত সবই। এখন আপনি তো ধরেন ট্রাকের ওনার্সদের জন্য, শিপার্সদের জন্য, এন্ড কিছু যারা কনজিউমার আছে তাদের সবার জন্য কাইন্ড অফ your app kind of make life easier. Can you kind of explain in more detail কিভাবে, how did you kind of do that আর কি? সো শুরুটা ছিল হচ্ছে যে আমাদের গাড়ি অনবোর্ড করা ছিল our first job. So we had to go to the owners and explain them যে এটা কিভাবে কাজ করবে, কারণ সেই মুহূর্তে তো আমাদের ডিমান্ড সাইড ছিল না। সো আমরা অ্যাকচুয়ালি মালিকদেরকে ইনভাইট করেছি আমাদের অফিসে, অ্যাট দ্য সেম টাইম নিজেরাও গিয়েছি মালিকদের কাছে এবং ড্রাইভারদের কাছে, এবং তাদেরকে অ্যাপটা, প্রথম ভার্সনে যে অ্যাপটা ছিল সেটা দেখায় তাদেরকে বোঝানো হয়েছে যে এটা এইভাবে কাজ করে, আপনি এইভাবে পাবেন। সো ফার্স্ট স্ট্রাগলটা ছিল কি, একটা ট্রাস্ট ইস্যু ছিল, বিকজ ওনারা বরাবরই ট্রিপ করতেন হচ্ছে ওনাদের পরিচিত কারোর মাধ্যমে ওই ট্রিপটা পেতেন, অথবা পরিচিত কারোর মাধ্যমে ট্রিপটা হতো।
সো যখন অ্যাপ এসছে তখন ব্যাপারটা ভিন্ন। আপনি যাদেরকে দেখছেন বা যাদের ট্রিপ আপনি নিচ্ছেন, আপনি নেসেসারি না যে এদেরকে কাউকে চিনেন। তো এইটা একটু ডিফিকাল্ট ছিল। এই হার্ডলটা পার করাটা একটু ডিফিকাল্ট ছিল। কনজিউমার এন্ডে অন দি আদার হ্যান্ড সেইখানেও আমি যদি কনজিউমার বলি তাহলে সেই এন্ডে খুব একটা বেশি সমস্যা হয়নি। বাট যদি বিজনেসেস বলি তাহলে সেই এন্ডে একটা সমস্যা ছিল। সেই এন্ডে ওই ট্রাস্ট ইস্যুটা আসে যে আমি অ্যাপের মাধ্যমে নিব। সো বিকজ যারা এই মুহূর্তে গাড়ি ম্যানুয়ালি সাপ্লাই দিচ্ছে তারা ওই ট্রাস্ট ফ্যাক্টরটাকে বিল্ড করে। সো আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান হন দেন আপনার পরিচিত অমুক অমুক আছে যারা আপনাকে গাড়িটা সাপ্লাই দেয়। সো ইভেন দো আপনি ড্রাইভারকে না চিনেন বাট পরিচিত অমুক অমুককে চিনেন, এই কারণে আপনি আশ্বস্ত হন। সো এই জায়গাটায় আমরা একটু আগে থেকেই একটু ক্ল্যারিটি রাখার চেষ্টা করেছি, যেখানে যত গাড়ি অনবোর্ড হয় তাদের ডকুমেন্টেশন গুলো নেওয়া, মালিক চেনা, ড্রাইভার চেনা। তো এই ডকুমেন্টেশন গুলো নেওয়ার ক্ষেত্রে আমরা শুরু থেকেই স্ট্রিক্ট ছিলাম। সো এটার কারণে এই ট্রাস্ট ফ্যাক্টরটা আসতে একটু সময় লাগলেও বাট এটা গ্র্যাজুয়ালি বিল্ড আপ হয়েছে। সো প্রথমে কনজিউমাররা এসছেন, তারপরে এসএমইরা এসছেন, এখন বড় এন্টারপ্রাইজেস যারা আছেন তাদের নিডটা যদিও অ্যাপের মাধ্যমে যেভাবে করি আমরা সেটার থেকে তাদের নিডটা আরেকটু বেশি। যে তাদের এন্টারপ্রাইজের নিডটা হচ্ছে যে দে মাইট নিড 20 ট্রাকস ইন আ ডে। সো এখানে যে অ্যাপ হ্যান্ডেল করছে দে ডোন্ট ওয়ান্ট টু টক টু 20 ডিফারেন্ট পিপল এন্ড অ্যারেঞ্জ দোজ ভেহিকলস ইন ওয়ান প্লেস। সো তাদের জন্য আরেকটু কাস্টমাইজড প্রোডাক্ট তৈরি করে উই হ্যাভ অনবোর্ডেড কোয়াইট আ ফিউ লার্জ এন্টারপ্রাইজেস রাইট নাও যারা আমাদের এখান থেকে সার্ভিস নিচ্ছে। সো এটা স্টেপ বাই স্টেপ হয়েছে আর কি, যে কনজিউমার এন্ড একবার সলভ হয়েছে, দেন এসএমই এন্ড সলভ হয়েছে, এন্ড দেন গ্র্যাজুয়ালি এন্টারপ্রাইজ এন্ড সলভ হয়েছে। হাউ ডিড কাইন্ড অফ আপনার যারা আপনার অ্যাপ ইউজ করেন তাদের জন্য, এই ট্রাক ওনারদের জন্য কিভাবে আপনি তাদের লাইফ ইজি করেছেন? যে হোয়াট ওয়ার দে মিসিং বিফোর, হোয়াট ওয়ার দে মিসিং বিফোর, যে ম্যানুয়ালি করলে কিরকম হতো, অ্যাপের কারণে ওনারা কিভাবে উপকৃত হয়েছে? সো ইট ডাজন্ট ম্যাটার আপনি আপনার গাড়ি কোথায় আছে, মানে আপনি যদি একটা ট্রাক মালিক হন। সো বাংলাদেশে যারা ট্রাক মালিক আছে তারা ম্যাক্সিমামই আপনার এইটা ইজ কাইন্ড অফ লাইক দেয়ার সাইড বিজনেস এন্ড দেয়ার ফোকাস অফ বিজনেস ইজ সামথিং এলস, রাইট? সো ওনারা কখনোই, অথবা ইভেন ড্রাইভারদের কথা যদি বলি তাহলে ওনারা কখনোই ডিরেক্ট অ্যাক্সেস টু কাস্টমার তাদের ছিল না। আপনি একটা ট্রাকের মালিক হলেই আপনি যে কালকে একটা এন্টারপ্রাইজের কাছে ট্রিপ করতে পারবেন বা যে বলতে পারবেন, সেই অ্যাক্সেসটা কিন্তু আপনার নাই। সো এই অ্যাপটা অ্যাকচুয়ালি গেভ দেম দ্যাট লেভারেজ, রাইট? আপনি বাসায় বসে থেকে আপনার গাড়ি যেটা উত্তরাতে আছে, আপনি যাত্রাবাড়ি বসে থেকে আপনি উত্তরার ট্রিপ ধরে আপনার গাড়িকে সেখানে পাঠাতে পারছেন। সো এই জিনিসটা আগে কোনো সময়ই এই ব্যাপারটাই ছিল না। এখন যেটা সম্ভব, অ্যাট দ্য সেম টাইম আপনার যদি ধরেন আপনার 12 ফিটের একটা গাড়ি আছে, আপনার এখান থেকে গাড়িটা ময়মনসিংহ যাচ্ছে। সো অবভিয়াসলি আপনি ময়মনসিংহের ওখানে একটা ট্রিপ খুঁজে পাওয়া উড বি কোয়াইট ইম্পসিবল ফর ইউ, যদি আপনার 12 ফিটের গাড়ি হয়। যদি আপনার বড় গাড়ি হয় দেন ইউর ড্রাইভার হ্যাজ টু গো টু ট্রাকস, ওখানে কোনো পুলে যেতে, মানে যেখানে অকশন হয় সেই জায়গায় যেতে হয়, অথবা ওনাদের পরিচিত কোনো ব্রোকার অথবা এজেন্সির সাথে কথা বলতে হয়। সো এখানে অ্যাপের সুবিধা হওয়াতে, যেটা অ্যাপ থাকাতে যেটা হয়েছে যে they don't have to actually go to those places. তারা এখান থেকে ময়মনসিংহ যাওয়ার পথেই ময়মনসিংহ থেকে আসার একটা ট্রিপ বের করতে পারে বা ধরতে পারে ইজিলি। সো তাদের আগে যে ডাউন টাইমটা ছিল সেই ডাউন টাইমটা কমে গেছে। যারা অ্যাক্টিভলি অ্যাপ ইউজ করে তাদের অ্যাকচুয়ালি ডাউন টাইম খুবই কম। দ্যাটস অ্যামেজিং। I'm sure এটা আমি অনেকের কাছে শুনছিলাম যে রিটার্ন ট্রিপে আসার সময় ওনাদের একটু স্ট্রাগল করতে হতো। সো সেটা তো ডেফিনেটলি আপনাদের কারণে অনেকাংশে সলভ হয়েছে। আপনি বলছিলেন আপনাদের টিমে, হ্যাঁ সরি, আপনি ইউ ওয়ান্ট টু সে সামথিং? না, রিটার্ন ট্রিপের ক্ষেত্রে ওয়েল ইটস নট অ্যাবাউট জাস্ট রিটার্ন ট্রিপ, এনি ট্রিপের ক্ষেত্রেই। সো রিটার্ন ট্রিপের বড় গাড়ির ক্ষেত্রে রিটার্ন ট্রিপ is not an issue basically because there are places যেখানে অকশন হয় বা যেখানে আপনার ডাক উঠে, সো ড্রাইভার্সরা সেই জায়গাগুলোতে যাইতে পারে এবং সেখান থেকে ট্রিপটা নিতে পারে। বাট দ্য প্রবলেম ইজ যে ড্রাইভার্স কতটুকু পাচ্ছে, যে একটা যদি মার্কেট রেট চলে 15,000, তাহলে আপনি অ্যাজ আ মালিক কি সেই 15,000 টাকার
ট্রিপটা পাচ্ছেন নাকি আপনি এই 15,000 ট্রিপটা 5,000 টাকায় করছেন বা 6,000 টাকায় করছেন। সো এটা হওয়াতে সুবিধা যেটা হয়েছে যে বোথ এন্ড বেনিফিটেড, লাইক মালিকও একটা বেটার প্রাইস পাচ্ছে, কনজিউমারও যারা এন্টারপ্রাইজ আছে তারাও একটা বেটার প্রাইস পাচ্ছে, বিকজ there is no one in the middle. আপনার ট্রিপটা 4 হাত বিক্রি হচ্ছে না, এটা একবারই এক জায়গাতেই হচ্ছে। So where do you see your company 5 years down the line? First thing, আমাদের কোম্পানির ভিশনটা হচ্ছে that a single click will move anything. So that's the vision that we created, that a single click will move anything. So it's a simple line, but it's very hard to do. It's not very easy to do. So we wanted a vision যেটা আমাদেরকে continuously push করে grow করার জন্য। So when we talk about in every word of that, প্রত্যেকটা শব্দ এই ভিশনটার actually আমাদেরকে ড্রাইভ করে। So when we talk about a simple click, so it has to be one click, it has to be simple. So এই জায়গাটা রিচ করতে, যে আমি একটা গাড়ি চাবো বাট এক ক্লিকে কিভাবে চাবো তাহলে, সো এই জায়গাটা রিচ করতে আমাদের কন্টিনিউসলি কাজ করতে হয়। আমি দেখি 5 বছরের মধ্যে বাংলাদেশের ট্রাকিং ইন্ডাস্ট্রির পুরো চিত্রটাই পরিবর্তন হবে। মানে এখন যেরকম আছে, এনিবডি হুজ বিহাইন্ড, আপনি দেখেন আপনার বাসায় অ্যানালগ ফোন আছে কিনা জানি না, বা ল্যান্ড ফোন আছে কিনা জানি না। আমার বাসায় 2টা নাম্বার আছে, বাট আই বারেলি রিসিভ এনি কলস, অথবা আই এভার ইউজড ইট টু কল এনিওয়ান, রাইট? অনেক বছর হয়েছে ওটা কেউ ইউজ করে না। তো এই যে টেকনোলজির একটা পেনিট্রেশন হলো এই ইন্ডাস্ট্রিতে, 5 বছরের মাথায় এটা রেভলিউশনাইজ করবে। মানে পুরো ইন্ডাস্ট্রির সবাই এটার ভেতরে চলে আসবে। এখানে না থাকলে ল্যান্ডফোনের মতো অবস্থা, যে আপনি ইউজফুল, আপনি কাজ ঠিকই করেন, কিন্তু কেউ ব্যবহার করবে না, বিকজ everybody will go to internet to find a truck. So that is something that we see, and we want to build an ecosystem around the trucking industry, যেখানে ট্রাক ওনার্সদের যত নিড আছে সেটা তারা যাতে তাদের অ্যাপ থেকেই পায়। সো তার গাড়ির মেনটেনেন্স হোক, তার ইন্স্যুরেন্স হোক, এনিথিং দ্যাট দে ক্যান থিঙ্ক অফ should be from here. And ট্রাক লাগবে অ্যাজ এ কোম্পানি, আই সি দ্যাট এটা শুধু বাংলাদেশে না, এবং বাংলাদেশের বাইরেও আরো কিছু দেশে আমরা আছি এবং কাজ করছি। Wow, that's wonderful, amazing. উদ্যোক্তা হিসেবে ডেফিনেটলি আপনারা ওরকম ফ্রি টাইম পান না, বা ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা হয়তো ওভাবে আপনাদের করা হয়ে ওঠে না। ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউর স্টার্টআপ, নো ম্যাটার হোয়াট ইউর কোম্পানি। সো বাট amid all of this, what are you doing, Inayat bhai, to keep yourself sane? আমার অ্যাকচুয়ালি জিনিসটা উল্টো হয়েছে, বাসা থেকে কাজ করি তো। সো আমার আই হ্যাভ ওয়াইফ অ্যান্ড 2 kids, রাইট? সো দে আর রিয়েলি হ্যাপি যে আমাকে বাসায় পাচ্ছে। সো দিস ইজ সামথিং, কিছুক্ষণ এত ছেলেরা কিছুক্ষণ পরে চলে আসে, এসে কিছু টাইম স্পেন্ড করে। সো আই এম এনজয়িং দিস আ লট, যেটা হয়তো অফিসে গেলে আমার একদমই হতো না। সকালবেলা ঘুম থেকে উঠেই বের হতাম, বাচ্চা স্কুলে নামাই দিয়ে চলে যেতাম অফিসে, আসতে আসতে 9টা 10টা, কোনো সময় আরো বেশি। সো প্যান্ডেমিক টাইমে এইটা যথেষ্ট এনজয় করেছি। অ্যাট দ্য সেম টাইম আবার মিস করেছি অফিস, বিকজ সত্যিকার অর্থে কি, যে জুম মিটিং ইজ আ জুম মিটিং, সেখানে কোনো হিউম্যান টাচ নাই। সো ইটস আ প্রিটি রোবোটিক কাইন্ড অফ মিটিং, রাইট? ইউ হ্যাভ স্কেজুলস, ইউ হ্যাভ টাইম, এই সময় আপনার এটা করতে হবে, এই বিষয়ে আলাপ হবে, কাজের বাইরে আর খুব একটা ডিসকাশন হয় না। সো যে কারণে আই বিলিভ যে অফিসের ওই ক্রিয়েটিভিটির জায়গাটা হয়তো মিসিং, যেখানে আগে আমরা বসে একটা প্রবলেম, ডাজন্ট ম্যাটার সে ওই প্রবলেমের সাথে রিলেটেড কিনা, বাট স্টিল দেন 4-5 জন নিয়ে বসে সে আলাপটা করা যেত, যে হাউ ক্যান উই সলভ দিস, হাউ ক্যান উই ইমপ্রুভ অন দিস। সো এইটা হয়তো এই সময় মিসিং, বিকজ আপনি 5 জনকে মেসেজ পাঠালে 2 জন হয়তো অন্য কোনো মিটিং এ আছে, 3 জন হয়তো অ্যাভেইলেবল। সো এমনি সময় হয়তো অফিসে একটা চক্কর দিলে 4-5 জন পাওয়া যেত। আমি যেটা করছি সেটা হচ্ছে যে আই লার্ন নিউ স্কিলস। সো সামথিং দ্যাট আই ডিডন্ট, মানে এমন কিছু যেটা আমি আগে জানতাম না। সো আই টুক টাইম টু লার্ন দিস। আর আমরা যে ধরনের পজিশনে কাজ করি, সেই ধরনের পজিশনে
decision making takes a lot of time from you আর কি, যে কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ একটার পর একটা ইস্যুস আসতে থাকে যেগুলোকে আপনার অ্যাড বেসিসে সলভ করতে হয় বা ডিসিশনস দিতে হয়। আম, আম, ওর ফাঁকে যতটুকু সময় ছিল আমার বেসিক্যালি স্কিল সেট ডেভেলপ করাটাই, আই বিলিভ যে এই 3-4 মাসে স্কিল সেট ছাড়া আর খুব একটা কিছু করা হয়নি। আর বিঞ্জ ওয়াচ করি সিরিজ, কোনো একটা সিরিজ যদি দেখি যে ট্রেন্ডিং হয়, সো ওটা বসে 3 দিনে শেষ করতে হয় আর কি। বসে টানা দেখি 3 দিন শেষ। Definitely. How did your experience of kind of your journey at Truck Lagbe changed you as a person, or did it change you, or what are some of the lessons that you have learned যে আগেও বিজনেসে ছিলেন কিন্তু এই ট্রাক লাগবে কিভাবে আপনাকে চেঞ্জ করেছে? It's pretty different from what I used to do before. So environment বলি বা কাজের ধরন বলি, it's pretty different. আগের কাজগুলাতে অনেকটা ব্যক্তি নির্ভর ছিল, এখনকার কাজগুলা অনেকটা টিম নির্ভর, মানে it's individualistic, এখন it's more about team and execution. I've learned আমি যদি স্কিল সেট বলি, then I've learned how to mobilize people faster, যেটা হয়তো ট্রেডিশনাল কোম্পানিতে করাটা খুব ডিফিকাল্ট, ব্যুরোক্রেসি থাকে, এটা থাকে সেটা থাকে, বাট স্টার্টআপে সেটা নাই। স্টার্টআপে যে কোনো ডিসিশন আজকে নিয়ে উইদিন আ উইক এক্সিকিউট করা যায়, ইভেন ডেজ। দ্য ওয়ে আই চেঞ্জ ইজ আই থিঙ্ক আমার ধৈর্য আরো অনেক বাড়ছে, যেটা হয়তো কম বয়সে কম ছিল। সো আর আমি ভুল থেকে শিখাটা যদিও আগের ইন্ডাস্ট্রি থেকেও আসছে, বাট এই ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আমি অন্যের ভুল থেকে শিখেছি। সো whenever I meet a new মানে কোন একটা ফাউন্ডারের সাথে যদি পরিচয় হয় বা হয়, the first question that I ask is, ভাই আপনার লাইফের ভুলগুলো একটু বলেন, একটু শিখি, because you don't want to make the same mistakes. And আরেকজন হয়তো অনেক খরচ করে, অনেক এক্সপেরিমেন্ট করে, অনেক একটা ইম্পর্টেন্ট ভুল করছে। সবগুলো ভুলই ইম্পর্টেন্ট, রাইট? সো ওনার কাছ থেকে এটা 2 লাইনে শুনে ফেলাটা ইজ লাইক, উনি যদি 30 লাখ টাকা খরচ করে থাকে এই এক্সপেরিমেন্টটা করার জন্য, দেন দ্যাট ইজ ইয়োর 30 lakhs ওয়ার্থ অফ লার্নিং, যেটা আপনি 2 লাইনে পাইলেন। সো এইটা আসছে, আই বিলিভ যে এইটা আমার একটা ইমপ্রুভমেন্ট, যে আমি অন্যের ভুল থেকে নিজে শিখেছি, সো দ্যাট আই ডোন্ট মেক দ্য সেম মিস্টেক। আপনি যারা নতুন উদ্যোক্তা, যারা ধরেন ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, কলেজ গোয়িং স্টুডেন্ট, যারা নতুন উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কিছু তো আমরা আপনার গল্প থেকে শিখতে পেরেছি, এরপরে যদি আপনি সামারাইজ করে কয়েকটা টিপস দেন যে নতুন উদ্যোক্তাদের কি দরকার বা তাদের জন্য কি পরামর্শ আপনার? ওকে, যদি স্টার্টআপ হয়, নেভার থিঙ্ক দ্যাট এই কোম্পানিটা আমি আজীবন ওন করব, এটা মানসিকতা হওয়া উচিত না। বরং এই প্রবলেমটা আমি ডেফিনেটলি সলভ করব, এই মানসিকতা হওয়া উচিত। সো ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ওন দ্য কোম্পানি অর নট, বিকজ ইউ নিড ক্যাপিটাল, যে কারণে আরেকজন ইনভেস্ট করবে, আরেকজন তো এমনি ইনভেস্ট করবে না, উইল টেক শেয়ারস ফ্রম ইউ, রাইট? সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট, এইখানে উইন লুজ চিন্তা করার ইস্যু না। ইস্যুটা হচ্ছে, আমি যে প্রবলেমটা সলভ করতে আসছি, ইজ ইট বিগ এনাফ and am I passionate enough to solve this? মানে is it worth your youth? সো এখনকার ম্যাক্সিমামই স্টার্টআপ, আমরা হচ্ছে বয়স্ক স্টার্টআপ দেওয়ার লোক আর কি, আমাদের বয়স জেনারেলি যারা স্টার্টআপ করে তাদের থেকে হয়তো একটু বেশি। সো যারা ইয়াং জেনারেশনের যারা স্টার্টআপে আসতেছে, আই উড সাজেস্ট যে definitely don't be shy to share your idea, because even with other founders, because প্রথম দিকে একটা আইডিয়া থাকে যে আমি যদি আইডিয়াটা শেয়ার করি তাহলে সে করে ফেলবে। Trust me, the founders are way busy with their own thing, and they don't if they help you, that's something you're getting as a bonus. So do share your ideas openly so that they can help you out, right? And if you need help. Number 2 হচ্ছে যে you have to be really passionate about the problem that you're solving. You cannot be like, আচ্ছা যদি এটা না হয় ওইটা করবো, ওইটা না হয় ওইটা করবো। থার্ড থিং হচ্ছে, একটা প্রবলেম সলভ করো, সবগুলা না, জাস্ট সলভ ওয়ান। You don't have to solve everything,
এটা ইজ এটা যখনই কেউ কোনো কোম্পানি করে তখনই তার মাথায় এই জিনিসটা এটা কাজ করে যে ওকে আইল সলভ দিস, আচ্ছা ওইটাও তো ইন্টারেস্টিং লাগে, আইল সলভ দ্যাট, ওমা ওইটাও তো ইন্টারেস্টিং লাগে। সো জাস্ট গেট রিড অফ অল দিস, একটা ফোকাসড প্রবলেম সলভ করা উচিত। তারপরে হচ্ছে লার্ন ফ্রম আদার্স মিস্টেকস। দিস ইজ লাইক দ্য মোস্ট ফ্রি অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ অ্যাডভাইস যেটা আমি দিতে পারি, যে অন্যরা যে ভুলটা করছে ডোন্ট রিপিট দিস। এটা you'll just waste your money and time. There is no point in this. Number 4, last I would say that work with empathy. অনেক রুক্ষ ব্যবসায়ী আছে বা ব্যবসায়ী হইতে পারে, বাট এমপ্যাথি থাকলে কাজ করে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। সো যাদের সাথেই কাজ করবা, যেই সেক্টর নিয়ে কাজ করবা, তাদের সমস্যাটা নিজেকে তাদের অবস্থানে রেখে বোঝার চেষ্টা করো। That will really, really help. You'll get inside your consumer's head. Great. So well, on that note, আমরা আজকের কনভারসেশন এখানেই শেষ করব। ধন্যবাদ এনায়েত রশিদ ভাই, আমি আপনার সাথে আজকের কনভারসেশন বেশ এনজয় করেছি। সো আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thank you so much, Jilu bhai, for inviting me, and thanks Grameenphone for inviting me and having this wonderful session. Thank you.